একজন ছোট গল্পকার রবীন্দ্রনাথ, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, আর বিপ্লবী রবীন্দ্রনাথ। এখন কি হয় সেটা হচ্ছে যে এই মানুষটার যে এত যে তার বিভিন্ন শাখা প্রশাখা, তো সেই প্রশাখাগুলোকে নিয়ে যে এই এত কিছু কি রবীন্দ্রনাথ নিজেই লিখেছিলেন। তার বিষয় হচ্ছে যে আমরা এমন একটা সোসাইটির সঙ্গে রয়েছি, সেখানে আমরা একটা বাহ্যিক আর একটা আন্তরিক, এই দুটো আলাদা আলাদা ছবি নিয়ে আমাদের চলা। আপনারা একটু মানুষ রবীন্দ্রনাথকে খোঁজবার চেষ্টা করবেন তার সমস্ত সৃষ্টির মধ্যে, অর্থাৎ কিনা তার গানে, তার ছোট গল্পে, তার উপন্যাসে, তার নাটকে, যেখানে যেখানে রবীন্দ্রনাথকে আপনারা পছন্দ করেন দেখতে সেখানে। তো এবার সেই রবীন্দ্রনাথ কখন আপনার পাশের একজন হয়ে উঠবেন, মানে আমি পাশের এই কারণে বলছি যে তিনি কি আপনাকে ইন্সপায়ার করছেন, যদি ইন্সপায়ার করেন তাহলে আপনাকে সেটা কোন অংশে করছেন। আমি একটু মানুষ রবীন্দ্রনাথের কথা এই কারণে বারবার বলি যে নোবেল প্রাইজ পাওয়ার পুরো টাকাটাই তিনি দিয়ে দিলেন সমাজ কল্যাণার্থে। কোথায় কোথায় কতবার করে গেলেন, আচ্ছা ইংল্যান্ডে গেলেন কতবার, তারপর আমেরিকা গেলেন কতবার, তারপর বিশ্বের কোন কোন দেশে তার পা পড়েনি, এই সবই 80 বছরের জীবনকালে। আমাকে কেন, আমি জানি না, তার গান কবিতা সবই শুনি, কিন্তু সার্চিং থাকে যে এই মানুষ রবীন্দ্রনাথ থেকে খুঁজে বার করতে হবে। এইটাই কিন্তু পরম পাওয়া। মানে আমি বুঝেছি, একটা নাটকে দেখলাম যে তিনি একটা জায়গাতে খুব সুন্দর লিখছেন যে আমাদের লোক লালসা তো যায় না, আর উনি তার সমস্ত সৃষ্টিতেই বারবার যা যা কিছু তাকে আটকাচ্ছে, তার মূল যে উদ্দেশ্য, অর্থাৎ সেই তার জীবন দেবতা যাকে তিনি বারবার খুঁজেছেন, তো তার সঙ্গে সম্পর্কিত হতে তাকে যা যা আটকাচ্ছে সেই সব কিছু তিনি ভাসিয়ে দিতে চেয়েছেন। এবং তিনি জানেন যে পানা পুকুরের পানা যতবারই সরাও আবার সে চলে আসে, আর সে ততবারই নিজেকে এমনভাবে আটকাচ্ছেন, সেই আটকানোটা খুব চোখে জল আনার মতো। তো আমি যেটা প্রসঙ্গে আসছিলাম যে আমাদের তো লোভ লালসা যায় না, জীবনের শেষ দিন পর্যন্ত কি পাবো কি পাবো, আমি আমি, আর এই আমি 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 ব্যাপারটা রবীন্দ্রনাথকে খুব কষ্ট দিত সারা জীবন। এবং তিনি যতবার কিছু লিখছেন, তিনি কিভাবে এই আমিটাকে মারবেন তার চেষ্টা তিনি বহুবার করেছেন। তাই আমাদেরও যদি সেই মানুষ রবীন্দ্রনাথটাকে দেখতে হয়, যখন আমি একটা কোনো সোশ্যাল কাজ করতে যাই, আমি মনে করলাম যে একটি দেখলাম লোক, তার দেখা যাচ্ছে সে হেঁটে যেতে পারছে না, তার একটা সাইকেল হলে ভালো হয়, কিরকম না, সে হাতের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে সে চালিয়ে চালিয়ে যাবে। তো এই বছরের প্রথম দিনে আমার সংস্থার পক্ষ থেকে আমরা একটা কাজ করলাম যে আমাদের এই গুটি কয়েক যারা একটু ঘরের খেয়ে গরুর মুখ, তারাই আমরা কি করলাম না, কিছু পয়সা করে জোগাড় করে একজনকে ট্রাইসাইকেল দিতে গেলাম। তা কি হলো, সে ট্রাইসাইকেলটা সে পেল এবং সে খুব আনন্দের সঙ্গে চালিয়ে তার একটা বেশ অকর্মণ্য জীবন, ঘরের থেকে নড়তে পারে না, সে এখন মুক্ত আকাশে হাঁটছে, খুব খুশি, সে হাসি আমরা ফেসবুকে ছড়িয়ে দিলাম। এইবার যখন এই কাজটা হলো, কেউ কেউ সহযোগিতা করলেন, তো আমাকে একজন বললেন যে যাক, এই একটা ভালো কাজ করতে পারলাম, এই একটা খুব সুন্দর ভালো একটা কাজ হলো। আমি বললাম দিদি, এই যে আপনি কাজটা করতে পারলেন, এর জন্য আপনার যতটা না এখানে ভূমিকা আছে, তার থেকে অনেক বেশি ভূমিকা আছে ওই লোকটা। অর্থাৎ কিনা যে লোকটি আপনার এই সহযোগিতাটা গ্রহণ করলো, এই আমি 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 করতে করতে, আমি দিলাম, আমি করলাম, আমি খেলাম, আমি দিলাম, এই আমি বোধটাকে কাটানোর জন্য রবীন্দ্রনাথ বলেছেন। এবং আমি সেই সময় কিন্তু বুঝলাম যে একটা আনন্দ আমার এমন হলো যে আমি বললাম, দেখুন আমি সিলেক্টেড যে আমি এই ধরনের কাজ করতে পারছি, অর্থাৎ আমি সিলেক্টেড। এই আমি করলামটাকে সরিয়ে দিয়ে আমি আশীর্বাদ প্রাপ্ত যে কোনো একজন মানুষ আমাকে দিয়ে কাজটি করাচ্ছেন। রবীন্দ্রনাথ তো এটাই চেয়েছেন আমাদের থেকে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমি যদি নিজেকে সত্যিকারের একজন সেই রকম ভাবে ভাবতে থাকতেন, রবীন্দ্রনাথের থেকে ভালো পথপ্রদর্শক কেউ হয় না। আর এই 18 বছর এই উত্তরণ নামক সংস্থাকে চালিয়ে যাওয়ার সুবাদে আমি এটা বুঝতে পেরেছি যে রবীন্দ্রনাথ কিন্তু আমার প্রতি কাজে এসেছে। কোথায় না, যখনই আমার অহংকার বেড়েছে, তখনই রবীন্দ্রনাথ এসে বলেছে যে না বাবা, এইটা হচ্ছে সেই অলংকার যার আওয়াজে কারোর ঘুম ভাঙবে, তুমি এই অলংকারটা খুলে ফেলো আর ভাবো ইউ আর সিলেক্টেড।
তুমি নিজেকে আশীর্বাদ প্রাপ্ত ভাবো, তুমি নিজেকে এই কারণে তুমি নিজেকে সবসময় ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত রাখো যে আপনি এখনো আমাকে যোগ্য বলে মনে করছেন যে আমাকে দিয়ে এইসব কাজগুলো করিয়ে নিচ্ছেন। আপনার অহংকার কোথায় চলে যাবে আপনি নিজেও খুঁজে পাবেন না। রবীন্দ্রনাথ এটা আমাদের শিখিয়েছেন। তাই আমি আপনাদের প্রত্যেককে এটাই বলবো যে আজকে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা, আমি যেটা বলতে গিয়ে বারবার একটু প্রসঙ্গ অন্তর হয়ে যাচ্ছে, যে একজন বয়স্ক মানুষ তিনি আগের মতো আর করতে পারেন না, যেতে পারেন না, যেরকম যেরকম তিনি ভয় ভোগতেন। তো তাকে একজন যখন প্রশ্ন করছে যে আচ্ছা আগের মতো তো আপনাকে সেরকম আর দেখতে পাই না, হ্যাঁ, তো এবার অনেক কারণ তার থাকতে পারে, আমরা অনেক দোহাই দিই। তো উনি কিন্তু দেখুন কি সুন্দরভাবে নিজের বর্তমান সিচুয়েশনটাকে ব্যক্ত করছেন যে যার দাঁত পড়ে গেছে তার ছোলা মটরের দোকানের দিকে বেশি না যাওয়াই ভালো। অর্থাৎ কিনা আমরা খুব সহজেই আমাদের অবস্থাটাকে যদি বুঝে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের নিজেদেরকে আর বারবার জনাজনে জাস্টিফাই করার দরকার নেই। আর চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, এই ধরনের যে লেখাগুলো রবীন্দ্রনাথ তার নৈবেদ্য নামক কাব্যগ্রন্থে লিখে গেছেন, আমার সমস্ত কিছুর মধ্যে এটা খুব প্রিয়। কারণ এখানে না খুব একটা সুন্দর বিষয় আছে যে আপনি কতটা নিজেকে ভাঙতে পারেন, আপনি কতটা নিজেকে আরো বেশি মিশিয়ে দিতে পারেন মাটির সাথে, কোথায় আপনার অহংকার বলে কিছু থাকবে না। এই জায়গাগুলোকে আমি রবীন্দ্রনাথকে খুব পছন্দ করি, তার কারণ তিনি আমাদের এমন একজন মানুষ, তিনি চোখে আঙুল দিয়ে এগুলো আমাদের দেখিয়ে দিয়েছেন। তার কোথায় শেষ আর কোথায় শুরু সে অন্তত কি বলবো, মানে আপনারা অনেকেই এটা জানেন। এবং আমি এই শুরুতে যেটা বললাম, কেউ কেউ বিস্মিত হচ্ছে, সত্যি কি এগুলো তার নিজের লেখা? আমার খুব বিস্মিত লাগে, জানেন তো, যে আজকে আমরা বলছি এবং সেই লোকটি যখন 22শে শ্রাবণ পালন করছে মনে এই কনফিউশন রেখেছে এগুলো কি সব তিনি লিখেছিলেন। তাহলে আমার মনে হয় সেরকম শ্রদ্ধার প্রয়োজন নেই, কারণ যে শ্রদ্ধাটা আমাদের অন্তরের মধ্যে সেইভাবে এসে নাড়া দেয় না। আমি একদম শেষে এসে বলি, এই মেকি জিনিসটা, যে জিনিসটা আমাদের হৃদয়ের উৎসব থেকে বেরিয়ে আসে না, সেইটা কিন্তু ন্যাকামো। আমরা কিন্তু সত্যিই চাই যে রবীন্দ্রনাথ আমাদের কাছে আদর্শ, সত্যিই কি তাই? যদি হয় তাহলে আমরা জীবনে কোথায় কোথায় তার অনুসরণ করছি, এই জায়গাটাকে নিয়ে নিজেকে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের সবার দাঁড়ানো উচিত যে আমি কি রবীন্দ্রনাথের কোন অংশটা, তার শিক্ষা চিন্তা, তার সমাজ চিন্তা, তিনি যেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে করতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন, তার উত্তরসূরি হয়ে একটুখানি। রবীন্দ্রনাথ বোধ ভালো শিক্ষক নন। আমার যদি, আপনারা অনেকেই বলবেন যে রবীন্দ্রনাথ বলেছেন যে আমি যদি একজন শিক্ষক হতাম আমার কাছে কেউ পড়তে আসতো। কেন পড়তে আসতো না জানেন? রবীন্দ্রনাথ পড়াতে পারতেন না। রবীন্দ্রনাথ সেই পড়াতে পারতেন না কেন? কারণ আমরা যেরকম ভাবে শিক্ষকদেরকে দেখি সেই জায়গায় আমাদের রবীন্দ্রনাথ উত্তরিত হতে পারতেন না। আমরা আজকে রবীন্দ্রনাথের এই প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি হৃদয় থেকে, অন্তর থেকে। আমরা চাই যে রবীন্দ্রনাথ বেঁচে থাকুক, আর আমি চাই মানুষ রবীন্দ্রনাথ যিনি আমাদেরকে জীবনের একটা সুন্দর উত্তরণের পথ দেখিয়েছেন, সেই পথে আমরা সবাই এগোই, যতটা পারি নিজেরা অনুসরণ করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুসরণ করবার জন্য চেষ্টাটা আমরা সারা জীবন চালিয়ে যাই। আর মায়েদের বাড়ির এই অনুষ্ঠান সম্পর্কে বলে শেষ করি, এটা আমার কাছে ঐতিহ্য লাগে, কারণ আমি অনেক বছর ধরে এখানে আসছি, অনেক কিছু দেখেছি, অনেক মানুষের এখানে পদগুলি পড়েছে। আর এইটা আমার কাছে এইটাই যে যদি আজকে এখান থেকেও আমরা একটুখানিও কিছু নির্যাস নিয়ে যাই এবং আগামী, কারণ এটা 25শে বৈশাখ আর 22শে শ্রাবণেই তো অনেকে রবীন্দ্রনাথকে মনে করে, বাকি সময়গুলোতে একটা হয়তো অন্যরকম পরিস্থিতি থাকে, সেটা আমি আর বিচারের মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা নিরবিচ্ছিন্ন চর্চা এটা প্রয়োজন আছে। আমি সর্ব জায়গায় সর্বস্তরে গিয়ে বলি যে এই মানুষদের নিরবিচ্ছিন্ন চর্চার প্রয়োজন, যদি আগামী ভবিষ্যতের মধ্যেও এই ভাবনা চিন্তাগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। কারণ খুব কাছে থেকে ছাত্রদের সঙ্গে প্রতিদিন সকাল সন্ধ্যে কাটাই বলে আমি মনে করছি যে তাদের মধ্যে অন্তত রবীন্দ্র ভাবনাটাকে যদি নিয়ে যেতে আমরা ব্যর্থ হই তাহলে সেই ব্যর্থতাটা আমাদেরই। এবং আগামী দিনে যদি কোথাও 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের মতো গল্প না ঘটে, এরকম একটা কোনো ঘরে যদি আমরা বলতে না পারি, সেই ব্যর্থতাটা আমাদেরকেই কিন্তু দিতে হবে। তাই আমরা যেন সেই মানুষ রবীন্দ্রনাথটাকে, তার সৃষ্টির তত্ত্বটাকে আমাদের নিজেদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ছড়িয়ে দিতে পারি, তার চেষ্টাটা আমাদের সকলের রাখা উচিত। এই আশা ভরসা, এই প্রার্থনা রাখছি, এবং আপনারাও রবীন্দ্র চর্চা নিজেরা করুন এবং আপনাদের বাড়ির সকলের সঙ্গে যতটুকু তাকে নিয়ে আলোচনা করা যায় তার সৃষ্টির মধ্যে সহজ করে
আমাদের ভবিষ্যতের প্রতি দেওয়া যায় সেটা করুন, এবং নিজেদের হাত ধরে ধরে আপনাদের বাড়ির বাচ্চাদেরকে পঁচিশে বৈশাখের স্টেজের পাশে এনে চেয়ারে বসান, কোথাও 22শে শ্রাবণ মাইজে আয়োজন করলে আপনাদের বাড়ির বাচ্চাদেরকে নিয়ে এসে বসান, তারা দেখুক, তারা শিখুক, তবেই কিন্তু আগামী দিনে 22শে শ্রাবণ বেঁচে থাকবে, রবীন্দ্রনাথ বেঁচে থাকবে।